সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের জন্য আমার আজকের অনলাইন ক্লাস। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ এর স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের পরিমাণের শতকরা পরিবর্তন। অর্থাৎ দামের শতকরা পরিবর্তনে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। এখন দামের শতকরা পরিবর্তনে চাহিদার কতটুকু পরিবর্তন হয় বা দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কতটুকু হয়, বেশি না কম, এর প্রেক্ষিতে আমরা আজকে এই স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই হিসাবে চাহিদার স্থিতিস্থাপকতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর একটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। আমরা যে এই দুই ধরনের চাহিদার এই দুই ধরনের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। অস্থিতিস্থাপক চাহিদা। প্রথমে দেখি স্থিতিস্থাপক চাহিদা কি। স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে যে দামের সামান্য পরিবর্তনে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে, তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। অর্থাৎ দামের পরিবর্তন অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনটা বেশি হয় বা চাহিদার পরিবর্তনের হার অপেক্ষা যদি দামের পরিবর্তনের হার কম হয়, তাহলে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। যেমন ধরো যে কোনো দ্রব্যের দাম যদি 10% হ্রাসের ফলে চাহিদার পরিমাণ 25% বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা হবে কত? 10% হ্রাসের ফলে চাহিদা যদি 25% বৃদ্ধি পায়, তাহলে 25% ডিভাইডেড বাই 10%। আমরা জানি যে চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন, তাহলে 2.5। তাহলে এই ধরনের স্থিতিস্থাপকতা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1 অপেক্ষা বেশি, 1-এর অধিক। এই ধরনের একে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। আমরা একটু ছকের সাহায্যে দেখি, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমরা দুই ধরনের স্থিতিস্থাপকতা একসাথে আলোচনা করব, তাহলে তোমাদের দুটা পার্থক্য বুঝতেও সুবিধা হবে। তাহলে আমি প্রথমে লিখব প্রতি এককের দাম, প্রতি একক দ্রব্যের দাম, সংক্ষেপে লিখি আমি প্রতি এককের দাম পি। এরপরে রয়েছে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ কিউ। এরপরে দামের শতকরা পরিবর্তন, দামের শতকরা পরিবর্তন। এরপরে চাহিদার শতকরা পরিবর্তন, এবং এরপরে লিখব স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা। আমরা সংক্ষেপে লিখি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইটি, ডিমান্ড ইলাস্টিসিটি, ইডি, চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে আমরা প্রথমে ধরি যে প্রতি একক দ্রব্যের দাম ধরলাম যে প্রথমে ছিল 20 টাকা। যখন 20 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 40 একক।
এবার দাম হ্রাস পেয়ে হয়েছে 15 টাকা। দেখো এক্ষেত্রে 5 টাকা হ্রাস পেয়েছে, দাম হ্রাস পেয়ে হয়েছে 15 টাকা, কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়ে হয়েছে 120 একক। দেখো তাহলে দামের পরিবর্তনের চাইতে এক্ষেত্রে চাহিদার পরিবর্তনটা বেশি হয়েছে। এবার আমরা দেখবো শতকরায় কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে দেখো 20-এর পরিবর্তন হয়েছে, হ্রাস পেয়েছে কত 15, তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু 5। তাহলে 20-এ 5, 100-তে কত? তাহলে এক্ষেত্রে আসে আমার 25%। দেখো 5 × 100, 5 × 5 = 25। এরপরে রয়েছে চাহিদার শতকরা পরিবর্তন। এক্ষেত্রে দেখো 40-এ বৃদ্ধি পেয়েছে 120। আমরা জানি যে দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে দেখো দাম হ্রাস পেয়েছে 20 থেকে 15 টাকা, মাত্র 5 টাকা হ্রাস পেয়েছে, কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 40 একক থেকে 120 একক। তাহলে 120 - 40 কত? 80। তাহলে 40-এ বৃদ্ধি পেয়েছে 80 একক, তাহলে 100-তে কত বৃদ্ধি পেয়েছে? 40-এ 80 গুণ হচ্ছে 100, তাহলে কত আসবে? 0 আমরা যদি ধরি তাহলে দশমিক আসে। দেখো কত আসছে? 40 দুগুণে 80, 100, 200। তাহলে এবার শতকরা পরিবর্তন আমরা জানি যে চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তনই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদার শতকরা পরিবর্তন কত হয়েছে? 200, আর দামের শতকরা পরিবর্তন হয়েছে 25%, সমান হচ্ছে 8%। তাহলে এই 8 কি? 8 হচ্ছে 8% গেল, তাহলে 8 হচ্ছে কি? 1-এর চাইতে বেশি। 8 হচ্ছে 1 অপেক্ষা বেশি। তাহলে এক্ষেত্রে যদি চাহিদার স্থিতিস্থাপকতার মান 1 অপেক্ষা বেশি হয়, তাহলে আমরা তাকে বলতে পারি স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের পরিবর্তন অপেক্ষা যদি চাহিদার পরিবর্তন অধিক হয়, তাহলে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এবং এই যে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কোন কোন দ্রব্যের ক্ষেত্রে বেশি হয়? সাধারণত বিলাস জাতীয় যেসব দ্রব্য রয়েছে, যেমন টিভি, ফ্রিজ, এসি, গাড়ি, এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনটা অধিক হয়, আর এ ধরনের স্থিতিস্থাপককে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এবং এই স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম প্রভাব অধিক। এরপরে আলোচনা করব অস্থিতিস্থাপক চাহিদা নিয়ে। তার আগে আমরা স্থিতিস্থাপক চাহিদার এই যে ছকটা দেখিয়েছি, এর থেকে একটি চিত্র অঙ্কন করে দেখাই তোমাদের। দেখো আমরা জানি যে ভূমি অক্ষে পরিমাপ করা হয় চাহিদার পরিমাণ, এবং লম্ব অক্ষে দাম। তাহলে আমাদের দাম হচ্ছে এক্ষেত্রে 15, 20। তাহলে আমরা এভাবে ধরি 5, 10, 15, 20। এ হচ্ছে মূল বিন্দু, ওই অক্ষ, এ হচ্ছে এক্স অক্ষ। তাহলে এখানে ধরলাম 5, 10, 15 এবং 20। আর এক্ষেত্রে রয়েছে আমার 40 থেকে 120। তাহলে আমরা 20 ধরি 20, 40, 20, 40, 60, 80, 100 এবং 120। এবার দেখি আমার 20-এ হচ্ছে চাহিদার পরিমাণ কত? 40। তা দাম যখন 20 টাকা, তখন চাহিদা হচ্ছে 40 একক। এবার দাম হ্রাস পেয়ে যখন 15 টাকা হয়েছে, দেখো 15 হ্রাস পেয়েছে কম, হ্রাসের পরিমাণ কম, কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 120 একক। দেখো তাহলে যে রেখাটা অঙ্কন করলাম, এটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে দেখো এক্ষেত্রে দামের পরিবর্তনের অপেক্ষা চাহিদার পরিমাণের পরিবর্তনটা অধিক। তাহলে এই যে দামের পরিবর্তন অপেক্ষা যদি চাহিদার পরিবর্তন অধিক হয়, তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। তাহলে এই যে রেখাটি দেখো, এটা কি নির্দেশ করছে? এটা একটি স্থিতিস্থাপক চাহিদা নির্দেশ করছে। এরপরে আমরা আলোচনা করব অস্থিতিস্থাপক চাহিদা নিয়ে। তাহলে এক্ষেত্রে বলেছি যে দামের সামান্য পরিবর্তনে
যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে বলবো ঠিক তার বিপরীত অবস্থা, যে যদি দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কম হয়, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার তেমন কোনো পরিবর্তন না হয় তাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তন হলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না, যেমন চাল, লবণ, চাল, ডাল, লবণ এসব দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তন হলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না, যদি হয়ও তা খুব সামান্য। তাহলে এই ধরনের স্থিতিস্থাপককে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ এক্ষেত্রে চাহিদার পরিমাণের পরিবর্তনের হার অপেক্ষা দামের পরিবর্তনের হার অধিক হয়। তাহলে আমরা এবার একইভাবে একটি চিত্র আমরা ছক এঁকে দেখাই, তাহলে তোমাদের দুটির পার্থক্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। এক্ষেত্রে পূর্বের মতো প্রতি একক দ্রব্যের দাম আমি আরো সংক্ষেপে লিখছি। প্রতি একক দ্রব্যের দাম এক্ষেত্রে লিখলাম পি, চাহিদার পরিমাণ কিউ, এক্ষেত্রে চাহিদার শতকরা চাহিদার পরিমাণের পরিবর্তন দামের শতকরা পরিবর্তন, শতকরাকে সংক্ষেপে লিখি পার্সেন্ট দিয়ে পরিবর্তন, এবং চাহিদার শতকরা পরিবর্তন। এরপরে ইডি, ডিমান্ড ইলাস্টিসিটি। তাহলে এবার দেখি যে দামের শতকরা পরিবর্তন, দাম কত ধরলাম এবার? দাম ধরলাম এবার প্রথমে রয়েছে প্রাথমিক দাম 30 টাকা। দাম যখন প্রাথমিক 30 টাকা তখন চাহিদা ছিল 80 একক। এবার দাম হ্রাস পেয়ে হয়েছে 10 টাকা, দাম হ্রাস পেয়ে 10 টাকা হয়েছে এবং চাহিদা বৃদ্ধি পেয়ে হয়েছে 100 একক। তাহলে দেখো এক্ষেত্রে চাহিদার পরিবর্তন হয়েছে কিন্তু কম, 100 একক। এবার আমরা শতকরা পরিবর্তন দেখি, এক্ষেত্রে হ্রাস পেয়েছে কত? 30-এ 10, তাহলে কত? 20। 30-এ 20 ইন্টু 100 সমান সমান হচ্ছে 200 ডিভাইড বাই 30, 66.66%। 66.66%। এরপরে রয়েছে চাহিদার পরিবর্তন 80-তে হচ্ছে 100, তার মানে 100 মাইনাস 80 20। 20 ডিভাইডেড, তাহলে 80-তে কত পরিবর্তন হয়েছে? 20। 80-তে 20, 100-তে কত? দেখো এক্ষেত্রে আমরা যদি এইভাবে ধরি 4 4 25, 4 দুগুণে 10, 100 কত? 25%। তাহলে ইডি আসবে কত আমার? ডিমান্ড ইলাস্টিসিটি সমান সমান হচ্ছে 25% ডিভাইডেড বাই 66.66% সমান সমান আসবে, দশমিক কোনো সংখ্যা আসবে, এখানে এসেছে কত? 0.375%। 0.375। তাহলে দেখো এক্ষেত্রে যে মানটা এসেছে 0.375, এক্ষেত্রে 0.375 হচ্ছে 1 অপেক্ষা কম। তাহলে এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান ছিল 1 অপেক্ষা বেশি, এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1 অপেক্ষা কম। এক্ষেত্রে দেখো 1 অপেক্ষা বেশি কিন্তু অসীম অপেক্ষা কম, আর এক্ষেত্রে দেখো 0 অপেক্ষা বেশি কিন্তু 1 অপেক্ষা কম। তাহলে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে ডিমান্ড ইলাস্টিসিটি সমান হচ্ছে এটা, এক্ষেত্রে অসীম অপেক্ষা কম কিন্তু 1 অপেক্ষা বেশি, আর এক্ষেত্রে 0 অপেক্ষা বেশি কিন্তু 1 অপেক্ষা কম। এবার যদি আমরা চিত্র অঙ্কন করি পূর্বের মতো, দেখো এক্ষেত্রে চিত্রটা ছিল কি? অনেকটা ঢালু ছিল, খাড়া কম। আর এক্ষেত্রে দেখো যদি চিত্র অঙ্কন করি চিত্রটা কেমন আসে? x, এটা হচ্ছে y অক্ষ। এক্ষেত্রে পূর্বের মতো x অক্ষে পরিমাপ করব চাহিদার পরিমাণ এবং y অক্ষে দাম। এক্ষেত্রে আমার রয়েছে 10 এবং 30, তাহলে আমি এভাবে ধরতে পারি 10
পূর্বের মতো ধরতে পারি 5, 10, 15, 20, 25, 30। এক্ষেত্রে রয়েছে 80 থেকে 100। তাহলে আমরা পূর্বের মতোই ধরলাম। পূর্বে ধরেছিলাম 20, 40, 20, 40, 60, 80, 100। আমার আর দরকার নেই, তারপর লিখলাম 120। এবার দেখো, দাম যখন 30 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 80 একক। তাহলে এ হচ্ছে আমার দাম যখন 30 তখন 80 একক, এবং দাম হ্রাস পেয়ে যখন 10 হয়েছে, 10 টাকা, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 100 একক, অর্থাৎ খুব কম। দেখো, এক্ষেত্রে দামের পরিবর্তনের হারটা বেশি এবং চাহিদার পরিবর্তনের হারটা কম। তাহলে এ ধরনের স্থিতিস্থাপকতাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে দেখো, এক্ষেত্রে রেখা কিন্তু অনেক বেশি খাড়া, আর এক্ষেত্রে রেখাটির দিকে লক্ষ্য করো, এক্ষেত্রে রেখাটি কিন্তু অনেক বেশি ঢালু। তাহলে আমরা যদি পার্থক্য বিবেচনা করি, তাহলে প্রথমেই যদি দেখি সংজ্ঞাগত পার্থক্যটা কি, যে চাহিদা, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন হয় খুব কম। আর স্থিতিস্থাপক চাহিদা কোন কোন দ্রব্যের ক্ষেত্রে হয়? সাধারণত বিলাট জাতীয় যেসব দ্রব্য রয়েছে, যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, এসি, এসব দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা দেখা যায়। আর যেসব দ্রব্যের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য রয়েছে, যেমন চাল, ডাল, লবণ, এসব দ্রব্যের ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা, এসব দ্রব্যের ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা দেখা যায়। আর স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম প্রভাবটা বেশি এবং অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম প্রভাবটা কম। এরপরে রয়েছে কি বলেছি, যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে ইডি এর মান অসীম অপেক্ষা কম, কিন্তু 0 অপেক্ষা 1 অপেক্ষা বেশি। আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে 0-এর চাইতে বেশি, কিন্তু 1 অপেক্ষা কম। এরপরে রয়েছে, আমরা যদি চিত্র দেখাই, তাহলে চিত্রটি দেখো, যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে রেখাটি অনেক বেশি খাড়া, ঢালু, এবং অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে অনেক বেশি খাড়া। অর্থাৎ এক্ষেত্রে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন অনেক বেশি হয়েছে, আর এক্ষেত্রে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তনের হারটা অনেক কম। তাহলে আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক এই দুই ধরনের চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে জানলাম, যে স্থিতিস্থাপক চাহিদা কি এবং অস্থিতিস্থাপক চাহিদা কি। এবং আমরা একটি ছকের সাহায্যে কিন্তু দেখিয়েছি যে স্থিতিস্থাপক চাহিদাটা কেমন এবং অস্থিতিস্থাপক চাহিদা কেমন। এক্ষেত্রে কি হচ্ছে, দামের সামান্য পরিবর্তনে দেখো, চাহিদার এক্ষেত্রে দামের শতকরা পরিবর্তন ছিল 25%, কিন্তু চাহিদা শতকরা পরিবর্তন হয়েছে এক্ষেত্রে 200%। আর এক্ষেত্রে দেখো, দামের শতকরা পরিবর্তন হয়েছে 66.66% এবং চাহিদার শতকরা পরিবর্তন হয়েছে 25%। অর্থাৎ দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তনের হারটা ছিল কম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই দুই ধরনের চাহিদা, অর্থাৎ স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে যদি সমস্যা হয় অবশ্যই জানাবে। এবার আমরা আলোচনা করব দাম স্থিতিস্থাপকতার বিভিন্ন পরিমাপ সম্পর্কে। অর্থাৎ স্থিতিস্থাপকতা পরিমাপের কয়েকটি পদ্ধতি রয়েছে। যেমন আমি একটু কয়েকটি পদ্ধতি লিখছি। তাহলে স্থিতিস্থাপকতা পরিমাপের যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন প্রথমে রয়েছে মোট ব্যয় পদ্ধতি। স্থিতিস্থাপকতা পরিমাপের কয়েকটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। এরপর রয়েছে আনুপাতিক পদ্ধতি,
এরপর রয়েছে জ্যামিতিক পদ্ধতি। এই পদ্ধতিটি আবার দুই প্রকার, একটি হচ্ছে বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি, বিন্দু স্থিতিস্থাপকতা বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি। এরপর রয়েছে এই দুটো কিন্তু জ্যামিতিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তচাপ স্থিতিস্থাপকতা পদ্ধতি। বৃত্তচাপ স্থিতিস্থাপকতা পদ্ধতি। এরপরে রয়েছে মোট আয় পদ্ধতি। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের কয়েকটি পদ্ধতি আমরা লিখলাম এখানে। স্থিতিস্থাপকতা, কলম ডিস্টার্ব করতেছে। স্থিতিস্থাপকতা পরিমাপ। কি কি পদ্ধতি রয়েছে? মোট ব্যয় পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি, স্থিতিস্থাপকতা পদ্ধতি। এর এবার দুই প্রকার, বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি এবং বৃত্তচাপ স্থিতিস্থাপকতা পদ্ধতি। আর একটি হচ্ছে মোট আয় পদ্ধতি। আমরা আজকে আলোচনা করব এই মোট ব্যয় পদ্ধতি নিয়ে। এই মোট ব্যয় পদ্ধতিটির প্রবক্তা হচ্ছেন অধ্যাপক মার্শাল। আজ আমি এই মোট ব্যয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মোট ব্যয় পদ্ধতির প্রেক্ষিতে চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে একক স্থিতিস্থাপকতা। এই মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী চাহিদার স্থিতিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা যায়। একক স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা দুই নাম্বার হচ্ছে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা, এবং তিন নম্বর হচ্ছে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। কম স্থিতিস্থাপকতা। তাহলে মোট ব্যয় পদ্ধতি অনুসারে স্থিতিস্থাপকতা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা তিন প্রকার। একক স্থিতিস্থাপকতা অর্থাৎ ইপি সমান 1, একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি গ্রেটার দেন 1, এবং একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা হচ্ছে ইপি লেস দেন 1। এছাড়া আরো দুই ধরনের স্থিতিস্থাপকতা রয়েছে যা এই মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী পরিমাপ করা যায় না, কিন্তু আরো দুই ধরনের স্থিতিস্থাপকতা রয়েছে। একটি হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা এবং অপরটি হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। ইপি সমান ইনফিনিটি এবং শূন্য স্থিতিস্থাপকতা সমান হচ্ছে ইপি সমান 0। তাহলে এই যে প্রথম যে তিন প্রকার স্থিতিস্থাপকতা, এটি হচ্ছে মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী পরিমাপ করা যায়, এবং এই পরের দুটি স্থিতিস্থাপকতা এই মার্শালের এই মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী পরিমাপ করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এই মোট
একক স্থিতিস্থাপকতা নিয়ে একটু আলোচনা করব মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী, এবং আগামী ক্লাসে অন্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে রয়েছে একক স্থিতিস্থাপকতা। মোট ব্যয় পদ্ধতির ভিত্তিতে যদি একক স্থিতিস্থাপকতা দেখাই, তাহলে দেখো যে দামের পরিবর্তনের যদি অন্যান্য বিষয় স্থির থাকে, তাহলে দামের যদি পরিবর্তন হয়, অর্থাৎ দাম বাড়ে বা কমুক যাই ঘটুক না কেন, যদি মোট ব্যয়ের কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা। আমি আবার বলছি যে দামের পরিবর্তন, দাম বাড়তে পারে অথবা কমতে পারে, তাহলে অন্যান্য অবস্থায় স্থির থেকে দামের পরিবর্তনের ফলে যদি মোট ব্যয়, তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনটা এমন হবে যে মোট ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মোট ব্যয় স্থির থাকবে। এই ধরনের স্থিতিস্থাপকতাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা। আমি যদি একটু ছকে দেখাই, তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এবার আলোচনা করব মোট ব্যয় পদ্ধতি। তাহলে আমরা প্রথমে দেখলাম পি কিউ, মোট ব্যয় সমান হচ্ছে টিসি সমান হচ্ছে পি ইন্টু কিউ। এরপরে রয়েছে ইপি এর মান দেখব। তাহলে প্রথমে ধরলাম যে দাম হচ্ছে প্রতি একক দ্রব্যের দাম হচ্ছে, এক্ষেত্রে পি হচ্ছে প্রতি একক দ্রব্যের দাম, কিউ হচ্ছে চাহিদার পরিমাণ, আমি সংক্ষেপে লিখেছি, এবং টিসি হচ্ছে মোট ব্যয়, টোটাল কস্ট। তাহলে দেখো যদি মনে করি প্রতি একক দ্রব্যের দাম প্রথমে ছিল 5 টাকা, যখন 5 টাকা দাম ছিল তখন চাহিদা ছিল 20 একক। এবার দেখলাম দাম হ্রাস পেয়ে হয়েছে 4 টাকা, 4 টাকা। এখন দেখো এক্ষেত্রে টিসি কত, 20 ইন্টু 5, 100। এবার দেখো আমাদের তাহলে মোট, আমি আগেই বলেছি যে মোট ব্যয় স্থির থাকবে, অর্থাৎ মোট ব্যয় 100 থাকবে। তাহলে চাহিদার পরিবর্তনটা কেমন হবে, চাহিদার পরিবর্তন হবে তাহলে কত, 25 একক। তাহলে এক্ষেত্রে 4 25 100। দেখো তাহলে এক্ষেত্রে মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয় নাই, দাম হ্রাস পেয়েছে, কিন্তু চাহিদার পরিবর্তনটা এমন হয়েছে যে মোট ব্যয়ের কোনো পরিবর্তন ঘটেনি। এই ধরনের স্থিতিস্থাপকতাকে বলা হয়। তাহলে দেখো কি হবে, 100/100 সমান সমান কত, 1। এক্ষেত্রে ইলাস্টিসিটি ইপি সমান সমান হচ্ছে 1, অর্থাৎ এককের সমান। তাহলে এই ধরনের, এটা হচ্ছে কি, এই ধরনের স্থিতিস্থাপকতাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা, যে ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনটা এমন হবে যে মোট ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ধরনের স্থিতিস্থাপকতাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগামী ক্লাসে তোমাদের সাথে একক অপেক্ষা অধিক এবং একক অপেক্ষা কম এই স্থিতিস্থাপকতাগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।